দ্য ডিবেটে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভারতের অন্যতম প্রধান অটোমোটিভ কম্পোনেন্ট নির্মাতা প্রেসিশন ক্যামশ্যাফটস লিমিটেড বা সংক্ষেপে পিসিএলকে নিয়ে। ওরা সম্প্রতি কিছু বেশ বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে। যেমন তাদের জার্মানিতে একটা লোকসানে চলা সাবসিডিয়ারি ছিল এমএফটি জিএমবিএইচ, সেটা ওরা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর ঠিক একই সময়ে ভারতে প্রায় ১,৫০০ কোটি টাকার নতুন অর্ডার পেয়েছে। হ্যাঁ, আর এই দুটো ঘটনা কিন্তু একসাথে আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা তৈরি করেছে। প্রশ্নটা হলো, পিসিএলের এই যে কৌশলগত পরিবর্তন, মানে ইউরোপের বাজার থেকে সরে এসে ভারতের মূল ব্যবসায় পুরো মনোযোগ দেওয়া, এটা কি তাদের একটা বলিষ্ঠ এবং দূরদর্শী ব্যবস্থাপনার পরিচয়, যা তাদের ভবিষ্যতের স্থিতিশীল বৃদ্ধিকে নিশ্চিত করবে? নাকি এটা আসলে ইউরোপীয় বাজারে তাদের যে সম্প্রসারণের চেষ্টা, সেটার চূড়ান্ত ব্যর্থতার পর নেওয়া একটা রক্ষণাত্মক পদক্ষেপ, যা তাদের ব্যবসার ভেতরের দুর্বলতা আর ঝুঁকিটাকে আরও বেশি করে প্রকাশ করছে? আমার মতে এটা একটা অত্যন্ত বিচক্ষণ আর সময়োপযোগী কৌশলগত সিদ্ধান্ত। এটা কোম্পানিকে লম্বা দৌড়ে আরও শক্তিশালী করবে। আর আমি মনে করি এই পদক্ষেপটা আসলে একটা বড় ধরনের কৌশলগত ব্যর্থতারই স্পষ্ট লক্ষণ, যা কোম্পানির আন্তর্জাতিক পরিকল্পনা আর ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছে। আচ্ছা, আমার অবস্থানটা আমি একটু বুঝিয়ে বলি। দেখুন, জার্মানির এমএফটি সাবসিডিয়ারিকে সম্পূর্ণ রাইট অফ করার সিদ্ধান্তটা কঠিন ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা জরুরিও ছিল। এর মাধ্যমে ম্যানেজমেন্ট একটা ক্রমাগত যে লোকসান হচ্ছিল সেই রক্তক্ষরণটা বন্ধ করেছে, কোম্পানির আর্থিক স্বাস্থ্যকে সুরক্ষিত করেছে। ওরা তো খুব পরিষ্কার করে বলেছে যে এটি এমএফটি জিএমবিএইচতে আমাদের বিনিয়োগের একটি সম্পূর্ণ রাইট অফ এবং ভবিষ্যতে আর কোনো রাইট অফ হবে না। এর মানে কি? মানে হলো সমস্যাটা একেবারে গোড়া থেকে উপরে ফেলা হয়েছে। বিশেষ করে যখন ইউরোপ আর জার্মানির অটোমোটিভ ইন্ডাস্ট্রি একটা ভয়ঙ্কর মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই সিদ্ধান্তটাই তো সবচেয়ে যুক্তিযুক্ত ছিল। আর একই সময়ে ভারতে তাদের যে মূল ব্যবসা, ক্যামশ্যাফটের ব্যবসা, সেটা কিন্তু খুবই শক্তিশালী অবস্থানে আছে। মারুতি সুজুকি, হুন্ডাই, মাহিন্দার মতো দেশের সেরা গাড়ি নির্মাতাদের থেকে প্রায় ১,৫০০ কোটি টাকার নতুন অর্ডার পাওয়া তো তারই প্রমাণ। এই অর্ডারগুলো কোম্পানির ব্যবসার দৃশ্যমানতা ধরুন ২০৩২ সাল পর্যন্ত পরিষ্কার করে দিয়েছে। আর শুধু তাই নয়, এই বৃদ্ধিটাকে সাপোর্ট করার জন্য প্রায় ১২০ কোটি টাকার নতুন বিনিয়োগও করা হচ্ছে। সুতরাং আমি এটাকে পিছিয়ে আসা হিসেবে দেখছি না, বরং শক্তিটাকে এক জায়গায় এনে ভবিষ্যতের জন্য একটা বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেখছি। দেখুন, আমি আপনার সঙ্গে এখানে একেবারেই একমত হতে পারছি না। এমএফটির সম্পূর্ণ রাইট অফ আর দেউলিয়া হয়ে যাওয়াকে কোনোভাবেই তো কৌশলগত সাফল্য বলা যায় না। এটা ইউরোপে তাদের সম্প্রসারণ কৌশলের একটা চূড়ান্ত ব্যর্থতা। এর ফলে কোম্পানিকে ৪৯.৭ কোটি টাকার একটা বিশাল লোকসান, ঠিক লোকসান না, রাইট অফ বহন করতে হয়েছে, যা তাদের এই কোয়ার্টারের ফলাফলে স্পষ্ট দেখা যাচ্ছে। এটাকে কোনোভাবেই পূর্বপরিকল্পিত কৌশল বলা যায় না, এটা একটা বাধ্য হয়ে নেওয়া পদক্ষেপ। ম্যানেজমেন্ট তো নিজেই স্বীকার করেছে যে এমএফটি তীব্র তারল্য সংকটে ভুগছিল, তাদের হাতে ব্যবসা চালানোর মতো ক্যাশ টাকা ছিল না। তো এটা তো ব্যর্থতারই ফল, কৌশলের সাফল্য নয়। আর এর ফলে যেটা হয়েছে সেটা হলো ভারতের বাজারের উপর একটা সাংঘাতিক নির্ভরশীলতা তৈরি হয়েছে। এটা কোম্পানিকে ভৌগোলিকভাবে খুব ঝুঁকিপূর্ণ করে তুলেছে। যদি কোনো কারণে ভারতের গাড়ির বাজারে মন্দা আসে, তাহলে তো কোম্পানির মূল ভিত্তিটাই নড়ে যাবে। আর তাদের মোবিলিটি কৌশল, সেটাও তো প্রশ্নের মুখে। টাটা এস গাড়ির রেট্রোফিটিং ব্যবসা থেকে সরে আসাটা তাদের আরেকটা ব্যর্থ উদ্যোগের প্রমাণ। যথেষ্ট দৃশ্যমানতা নেই বলে একটা প্রজেক্ট থেকে সরে আসাটা তো তাদের পরিকল্পনার দুর্বলতাকেই স্পষ্ট করে, তাই না? আপনি এমএফটি থেকে বেরিয়ে আসাকে ব্যর্থতা বলছেন, কিন্তু আমি এটাকে একটা কঠিন পরিস্থিতিতে নেওয়া একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হিসাবে দেখছি। একটা লোকসানে চলা সংস্থাকে বছরের পর বছর ধরে বাঁচিয়ে রাখার চেষ্টা করার চেয়ে সেটাকে দ্রুত বন্ধ করে দেওয়াই তো ভালো। ম্যানেজমেন্ট এখানে ঠিক সময় ঠিক পদক্ষেপটা নিয়ে ভবিষ্যতের আরও বড় লোকসান বাঁচিয়েছে। এটা একটা ওয়ান টাইম ক্লিন আপ। এর ফলে কোম্পানির ব্যালেন্স শিটটা ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী আর স্বচ্ছ হবে। একটা বোঝা নামিয়ে ফেলার মতো ব্যাপার আর কি।
আমি দুঃখিত, কিন্তু ৪৯.৭ কোটি টাকার একটা রাইট অফকে শুধু ক্লিন আপ বলে হালকা করে দেয়া যায় না। এটা তাদের আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ, অ্যাকুইজিশনের পরের ইন্টিগ্রেশন, এর সব কিছুর ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ওরা যখন এটা কিনেছিল তখন কি ইউরোপের বাজারের ঝুঁকিগুলো মূল্যায়ন করেনি? এখন কারণ হিসেবে ইউরোপের অর্থনৈতিক মন্দার কথা বলা হচ্ছে, কিন্তু সফল কোম্পানিগুলো তো মন্দার জন্য পরিকল্পনা করে। মন্দার ভয় বাজার থেকে পালিয়ে আসে না, এর মানে তো এটাই দাঁড়ায় যে ওই রকম পরিস্থিতিতে টিকে থাকার মতো শক্তিশালী কৌশল তাদের ছিল না। এমন একটা নজিরবিহীন অর্থনৈতিক পরিস্থিতিতে যেখানে জার্মানির মতো দেশের শিল্পখাত ধুঁকছে, সেখানে একটা ছোট সাবসিডিয়ারিকে বাঁচিয়ে রাখতে আরও টাকা ঢালা কি বুদ্ধিমানের কাজ হতো? আমার তো মনে হয় না। এতে কোম্পানির মূলধনটা আরও ঝুঁকির মধ্যে পড়ত। এর ভালো দিকটা দেখুন, পরের কোয়ার্টার থেকে এমএফটির কারণে পিসিএলের লাভ ক্ষতির হিসাবে আর কোনো চাপ থাকবে না। তারা এখন পুরোপুরি তাদের সবচেয়ে লাভজনক ব্যবসায়, অর্থাৎ ভারতের ক্যাম্পশ্যাফট ব্যবসায় মনোযোগ দিতে পারবে। এটা কি ভবিষ্যতের জন্য ভালো নয়? ভালো, কারণ তাদের হাতে আর কোনো অপশন ছিল না। আর এই পরিস্থিতিটাই আমাদের দ্বিতীয় বিতর্কের দিকে নিয়ে যাচ্ছে, ভারতের বাজারের উপর এই চরম নির্ভরতা। আপনি বলছেন এটা ভালো, কিন্তু এই নির্ভরতাটা কি তাদের জন্য আসলে শক্তি নাকি একটা মারাত্মক দুর্বলতা? ১,৫০০ কোটি টাকার নতুন অর্ডার পাওয়াটা অবশ্যই অসাধারণ খবর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হলো, এই সমস্ত ব্যবসায়ী তো একটা মাত্র দেশের উপর নির্ভরশীল। ভৌগোলিক বৈচিত্র্যের এই যে অভাব, এটা লম্বা দৌড়ে একটা বড় ঝুঁকি। দেখুন, ম্যানেজমেন্টের বক্তব্য অনুযায়ী ভারতীয় বাজার বিশ্বব্যাপী মন্দার মাঝেও স্থিতিশীল এবং বৃদ্ধি পাচ্ছে। তো যে বাজারে স্থিতিশীলতা আর সুযোগ দুটোই আছে, সেখানেই তো মনোযোগ দেওয়াটা বিচক্ষণতার পরিচয়। বৈচিত্র্যের নামে একটা লোকসানি বাজারে টাকা ঢেলে যাওয়ার তো কোনো মানে হয় না। তাছাড়া এই নতুন অর্ডারগুলো তো কোনো ছোটখাটো কোম্পানির কাছ থেকে আসেনি, এগুলো এসছে ভারতের টপ গাড়ি নির্মাতাদের কাছ থেকে। মারুতি সুজুকি, হুন্ডাই, মহিন্দ্রা। এটা শুধু বাজারের শক্তি নয়, পিসিএলের উপর তাদের আস্থারও প্রমাণ দেয়। যখন পুরো বিশ্ব সাপ্লাই চেইন ডি-রিস্কিং আর চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজির দিকে ঝুঁকছে, তখন পিসিএল ভারতের এই ক্রমবর্ধমান বাজারে নিজেদের পজিশন আরও মজবুত করছে। এটা একটা স্ট্র্যাটেজিক মুভ। আপনার যুক্তিটা বেশ আকর্ষণীয়, কিন্তু আপনি কি বিনিয়োগকারীদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করেছেন? তারা প্রশ্ন তুলেছিলেন যে ক্যামশ্যাফটের ভলিউম গত কয়েক বছর ধরে প্রায় একই জায়গায় আটকে ছিল, যাকে বলে স্ট্যাগনেটেড। ম্যানেজমেন্ট নিজেও তো স্বীকার করেছে যে ভবিষ্যতের বৃদ্ধিটা পুরোপুরি বাজারের পরিস্থিতির ওপর নির্ভরশীল, যেটা একটা বড় অনিশ্চয়তা। আজ ভারতের বাজার ভালো চলছে, কিন্তু কাল যদি ইলেকট্রিক গাড়ির প্রচলন আমাদের ভাবনার চেয়েও দ্রুত হয় বা সরকারের নীতিতে কোনো বড় পরিবর্তন আসে, তাহলে ক্যামশ্যাফটের মতো একটা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন বা আইসি কম্পোনেন্টের ভবিষ্যৎ কী হবে? তাই শুধু ভারতের আইসি বাজারের উপর ভরসা করে বসে থাকাটা আমার কাছে শক্তির চেয়ে দুর্বলতায় বেশি মনে হচ্ছে। এই পয়েন্টে আমি আপনার সাথে আংশিকভাবে একমত যে বাজারের পরিস্থিতি একটা ঝুঁকি, কিন্তু স্ট্যাগনেন্ট ভলিউমের উত্তরটাও তো এই ১,৫০০ কোটি টাকার নতুন অর্ডারের মধ্যেই আছে। ওই অর্ডারগুলো তো ভবিষ্যতের জন্যই। ম্যানেজমেন্ট বলেছে যে এই নতুন প্রজেক্টগুলো ক্যালেন্ডার ইয়ার 26 থেকে উৎপাদনে যাবে এবং এর ফলে ভলিউমে একটা উল্লেখযোগ্য লাভ দেখা যাবে। এটা তো শুধু আশা নয়, এটা নিশ্চিত অর্ডারের ভিত্তিতে করা আর একটা পরিকল্পনা। আর এর জন্যই তো ওরা ১২০ কোটি টাকা বিনিয়োগ করছে। ওরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, শুধু বর্তমানের ওপর বসে নেই। আচ্ছা, যখন পরিকল্পনার কথাই উঠল, তাহলে চলুন তাদের মোবিলিটি সঠিক নিয়ে একটু কথা বলি। আপনি টাটা এস রেট্রোফিটিং ব্যবসা থেকে সরে আসাকে অভিযোজন বলছেন, কিন্তু আমি এটাকে দিশাহীনতা হিসাবে দেখছি। একটা সম্ভাবনাময় ব্যবসা শুরু করে মাঝপথে দৃশ্যমানতা নেই বলে বেরিয়ে আসাটা কিভাবে একটা ভালো পরিকল্পনার লক্ষণ হতে পারে বলুন তো? দেখুন, নতুন টেকনোলজি বা নতুন বাজারে ঢুকলে কিছু পরীক্ষা নিরীক্ষা তো করতেই হয়। সব পরিকল্পনা কি আর প্রথমবারই সফল হয়? ছোট বাণিজ্যিক গাড়ির রেট্রোফিট ব্যবসা থেকে সরে আসাটা তাদের অভিযোজন ক্ষমতারই প্রমাণ। যখন তারা বুঝতে পারল যে এখানে কিছু নিয়ন্ত্রক অনিশ্চয়তা আছে আর বাজারের চাহিদাও আশানুরূপ নয়, তখন তারা সেই প্রকল্পে আর টাকা আর সময় নষ্ট না করে বেরিয়ে এসেছে। এটা তো স্মার্ট ম্যানেজমেন্টের লক্ষণ। এখন তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হেভি কমার্শিয়াল ভেহিকল বা এইচসিভির ইভি প্রকল্পের দিকে মনোযোগ দিচ্ছে, যার সম্ভাবনা হয়তো অনেক বেশি। ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত পথ পরিবর্তন করাটাই তো জরুরি, তাই না? আমি এটাকে অভিযোজন বলতে পারছি না, বরং বারবার কৌশল বদলের মাধ্যমে দিশাহীনতার প্রকাশ বলতে চাই।
একটা প্রজেক্ট ব্যর্থ হওয়ার পর অন্যটায় হাত দেওয়া এটাই প্রমাণ করে যে এইচপি মোবিলিটির ক্ষেত্রে তাদের কোনো পরিষ্কার আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। আগের মতো দৃশ্যমানতা নেই, ম্যানেজমেন্টের এই কথাটা তো তাদের প্রাথমিক পরিকল্পনার অপরিপক্কতাকেই তুলে ধরে। এতে বিনিয়োগকারীদের মনে তো এই প্রশ্ন আসতেই পারে যে এইচভিইভি প্রকল্পের ভবিষ্যৎই বা কতটা সুরক্ষিত। দুদিন পর এই প্রজেক্টেও কি তারা দৃশ্যমানতার অভাব খুঁজে পাবে? আপনি একটা গুরুত্বপূর্ণ ঝুঁকির কথা বলছেন, মানছি, কিন্তু আমার মনে হয় এটা নতুন ক্ষেত্রে প্রবেশের একটা স্বাভাবিক অংশ। তারা তাদের মূল ব্যবসায় মানে ক্যামশ্যাফট উৎপাদনে বিশেষজ্ঞ, কিন্তু ইভি তো একটা নতুন ক্ষেত্র, এখানে তাদের শিখতে সময় লাগবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল তারা চেষ্টা করছে এবং ভুলগুলো দ্রুত শুধরে নিচ্ছে। একটা লোকসানি প্রজেক্টে বছরের পর বছর টাকা ঢালার চেয়ে এটা অনেক ভালো কৌশল হলো। ই মোবিলিটি কৌশল হোঁচট খেল, অন্যদিকে আপনি বলছেন ভারতের বাজারে উল্লেখযোগ্য লাভ আসতে চলেছে। এই পূর্বাভাসটা কি একটু বেশি আশাবাদী হয়ে গেল না? আমার তা মনে হয় না, কারণ এই পূর্বাভাসটা কোনো ধারণার ওপর ভিত্তি করে নয়, বরং নির্দিষ্ট অর্ডারের ভিত্তিতে করা। ১,৫০০ কোটি টাকার অর্ডার, যার উৎপাদন ২০২৬ থেকে পুরো দমে শুরু হবে, আর তার জন্য ১২০ কোটি টাকার বিনিয়োগ। এই সব কিছু একটা বাস্তবসম্মত এবং নির্দিষ্ট পরিকল্পনার দিকেই ইঙ্গিত করে। ম্যানেজমেন্ট শুধু আশা প্রকাশ করছে না, তারা সেই আশাকে সত্যি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিচ্ছে। তারা জানে যে এই অর্ডারগুলো ডেলিভারি করতে হলে তাদের ক্যাপাসিটি বাড়াতে হবে, আর তাই তারা সেই বিনিয়োগটা এখনই করছে। কিন্তু ওই উল্লেখযোগ্য লাভের কথাটা তো বাজারে স্থিতিশীলতার শর্তের সাথে জুড়ে দেওয়া হয়েছে। আর আপনি শুধু এমএফটির কথা বলছেন, কিন্তু নেদারল্যান্ডসে তাদের যে অন্য ব্যবসাটা আছে, এমস, সেটাও তো গত ২-৩ বছরের মতো দ্রুত বাড়ছে না। ম্যানেজমেন্ট নিজেই বলেছে যে আগামী ১-২ বছর সেখানে ব্যবসা স্থিতিশীল থাকবে। তার মানে ইউরোপে তাদের অন্য ব্যবসাও বৃদ্ধির গতি হারিয়েছে। তাহলে ছবিটা কি দাঁড়ালো? জার্মানিতে ব্যর্থতা, নেদারল্যান্ডসে স্থিবিরতা, ভারতের ইভি পরিকল্পনা অনিশ্চিত, আর সমস্ত আশা শুধুমাত্র ভারতের আইসি গাড়ির বাজারের ওপর। এই সমীকরণটা আমার কাছে যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং অতি আশাবাদী মনে হচ্ছে। পরিশেষে আমি এটুকুই বলবো যে প্রেসিশন ক্যামশ্যাফটস একটা খুব কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে তার দুর্বলতম অংশটি ছেঁটে ফেলেছে। তারা এখন তাদের মূল শক্তি অর্থাৎ ভারতের ক্রমবর্ধমান এবং স্থিতিশীল ক্যামশ্যাফটস ব্যবসার উপর পুরো মনোযোগ দিচ্ছে, যেখানে তাদের দক্ষতা এবং বাজারের নেতৃত্ব দুটোই আছে। ১,৫০০ কোটি টাকার নতুন অর্ডার এবং সম্প্রসারণে বিনিয়োগ তাদের একটা উজ্জ্বল এবং লাভজনক ভবিষ্যতের দিকেই নিয়ে যাচ্ছে। আমার মতে এটা একটা সফল স্ট্র্যাটেজিক পুনর্গঠন, যা কোম্পানিকে আরও ফোকাসড এবং শক্তিশালী করে তুলেছে। আর আমার চূড়ান্ত বক্তব্য হল, এমএফটিও ব্যর্থতা এবং ই-মোবিলিটি কৌশলের এই অস্থিরতা পিসিএলের কৌশলগত দুর্বলতাকেই প্রকাশ করে। শুধুমাত্র একটা দেশের একটা নির্দিষ্ট টেকনোলজির উপর অতিরিক্ত নির্ভরতা লম্বা দৌড়ে খুবই ঝুঁকিপূর্ণ। যদিও এখন ভারতের বাজারে তাদের অবস্থান বেশ শক্তিশালী, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যর্থতা এবং নতুন ফিল্ডে বারবার হোঁচট খাওয়াটা ভবিষ্যতের জন্য একটা গুরুতর সতর্কবার্তা। তাদের বর্তমান সাফল্য আর ভবিষ্যতের ঝুঁকি দুটোই পাশাপাশি চলছে, আর এই ঝুঁকিটাকে কোনোভাবেই ছোট করে দেখা উচিত নয়। এটা ঠিক যে পিসিএলের বর্তমান পরিস্থিতিকে সরলভাবে সাদা বা কালো হিসেবে দেখা সম্ভব নয়। একদিকে যেমন তাদের মূল ব্যবসায় অসাধারণ সাফল্য আর স্পষ্ট দৃশ্যমানতা রয়েছে, তেমনি অন্যদিকে আন্তর্জাতিক ব্যর্থতা এবং কৌশলগত অনিশ্চয়তার দিকটাও আছে। একদম। আমাদের আজকের আলোচনায় আমরা এই দুটি ভিন্ন দৃষ্টিকোণ আর তার পেছনের যুক্তিগুলো তুলে ধরার চেষ্টা করলাম। পিসিএল কি একটা কঠিন অধ্যায় শেষ করে নতুন ভোরের দিকে এগোচ্ছে, নাকি একটা বড় ঝুঁকির পথে হাঁটছে, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার আমরা আমাদের শ্রোতাদের উপরেই ছেড়ে দিচ্ছি। এই বিষয়ে আরও গভীরে জানার জন্য কোম্পানির সাম্প্রতিক অ্যানালিস্ট কল এবং আর্থিক ফলাফলগুলো খতিয়ে দেখা যেতে পারে।